আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা বৃক্কের কাজ রিলেটেড কিছু এমসিকিউ সমাধান করব। কি বলছে দেখো তো, কোন অভ্যন্তরীণ অঙ্গ রক্তের তরল বর্জ্য অপসারণ করে? এখন রক্ত থেকে বর্জ্য অপসারণ করার মাধ্যমে রক্তকে পরিশ্রুত করার কাজ আমরা জানি আমাদের বডিতে থাকা কিডনি বা বৃক্ক করতেছে। সেক্ষেত্রে এটা হচ্ছে বৃক্কের কাজ। রক্ত সঞ্চালন করার কাজ হচ্ছে হৃৎপিণ্ডের। ফুসফুস কি করে? আমাদের শ্বসনে সাহায্য করে। এবং যকৃৎ কি করে? যকৃৎ কিন্তু পরিপাকে সাহায্য করতেছে বা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া কিন্তু এই যকৃতের ভিতর সম্পন্ন হচ্ছে। তাহলে রক্তের তরল বর্জ্য অপসারণ, এই জায়গায় আমরা কি দেখতে পাই? এখানে হচ্ছে তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে অপসারণ করে রক্ত থেকে। তাহলে এই কাজটা করতেছে বৃক্ক। তারপরে দেহে পানির পরিমাণ যদি বেড়ে যায়, দেহের পানির পরিমাণ বেড়ে গেলে রক্তের ক্ষেত্রে কি দেখা যাবে? রক্ত বেশি তরল হয়ে যাবে। বুঝাই তো যায়, পানি যদি বেশি হয় সেক্ষেত্রে কি হবে? নাইট্রোজেন ঘটিত হয় না। পানি বাড়লে নাইট্রোজেন কেন ঘটিত হবে? অক্সিজেন কেন বাড়বে? কণিকা নষ্ট হয়ে যাবে না? রক্ত কণিকা নষ্ট হয় না। রক্ত রস তো এমনিতেও থাকে, কিন্তু রক্তটা বেশি পাতলা হয়ে যায় বা রক্তের তরল বেশি হয়ে যায়। বৃক্কের কাজ কোনটি? বৃক্কের কাজ হচ্ছে বর্জ্য পদার্থ অপসারণ করা, তারপরে আমাদের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা, বিভিন্ন ধরনের কাজ কিন্তু এই কিডনি করতেছে। তাহলে বৃক্কের কাজ কোনটা? দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন। হ্যাঁ, অবশ্যই। রক্তে অক্সিজেন সরবরাহ করা না, অক্সিজেন সরবরাহ করা বৃক্কের কাজ না। অক্সিজেন সরবরাহ করে কে? ফুসফুস করতেছে। প্রয়োজনীয় ইনসুলিন উৎপন্ন করা না, ইনসুলিন উৎপন্ন করে হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় ইনসুলিন উৎপন্ন করে। রক্তকণিকা উৎপাদন করা না, রক্তকণিকা উৎপাদন করে হচ্ছে আমাদের অস্থিমজ্জা। সেক্ষেত্রে আমরা বৃক্কের কাজ কি দেখতে পারলাম? দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করা। এরপরে দেখো কি বলছে, নিচের কোন অঙ্গটি লবণ পানির সমতা রক্ষা করে? এই যে লবণ আর পানির ব্যালেন্সটা, খনিজ লবণ এবং পানির যে সমতাটা বা ভারসাম্যটা রক্ষা করা, এটাও কিন্তু বৃক্ক করতেছে। এই প্রক্রিয়াটার একটা সুন্দর নাম আছে, নামটা হচ্ছে অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন। এই অসমোরেগুলেশন প্রক্রিয়াটা তোমাকে আমি একটু বুঝাই। ধরো দুইটা মাছ, একটা মাছ মিঠা পানিতে থাকে আর একটা মাছ নোনা পানিতে বা সমুদ্রে থাকে। এখন মিঠা পানিতে যে মাছটা থাকতেছে সে কিন্তু হা করলেই তোমার মিঠা পানি খাইতে পারবে। ওর কি তোমার শরীরে মানে এক্সট্রা করে পানি ধরে রাখার কোনো দরকার আছে? না। কিন্তু সেক্ষেত্রে ওই মাছেরাও কিন্তু তোমার এক ধরনের পাতলা তরল নিঃসরণ করে, ওটা হচ্ছে মাছেদের মূত্র। তাহলে ওরা অতিরিক্ত পানি বের করে দিচ্ছে, কিন্তু মিঠা পানিতে তো লবণ নাই। সেক্ষেত্রে ও যতটুকু লবণ পাচ্ছে ওইটা কিন্তু সঞ্চয় করে রেখে দিবে। আবার ধরো ওই মাছটা যেটা সমুদ্রের পানিতে বাস করতেছে, সমুদ্রের পানিতে লবণাক্ত, এখন সেই মাছটা হা করলেই লবণ খাইতে পারতেছে। ওর কি দেহে এক্সট্রা করে লবণ ধরে রাখার কোনো দরকার আছে? না। কিন্তু সেক্ষেত্রে ও কি করবে? কোন একটা প্রক্রিয়া লবণগুলা বের করে দিবে। অতিরিক্ত লবণ তো তার রাখা দরকার নেই, কিন্তু ওর মিঠা পানির অনেক অভাব। সেক্ষেত্রে ও লবণটা পরিশুদ্ধ করে যে মিঠা পানিটুকু পাচ্ছে ওইটা ওর দেহে সঞ্চয় করে রাখবে। তাহলে তুমি কি বুঝলা? যেটা এক্সট্রা পরিমাণে আছে ওইটা বের করে দেওয়া এবং যেটা অল্প পরিমাণে আছে এটা সঞ্চয় করে রাখা, সেক্ষেত্রে ব্যালেন্সটা বজায় থাকবে। তাহলে এরকম কাজটা আমাদের কিডনি করতেছে, লবণ আর পানির ব্যালেন্স বজায় রাখতেছে। সেক্ষেত্রে একটা হরমোন এখানে কাজ করে, মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে এডিএইচ হরমোন নিঃসৃত হয়। এডিএইচ এটার ফুল ফর্ম যদি আমি বলি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটা এই অসমোরেগুলেশন করতে সাহায্য করে। এরপরে দেখো, দেহে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে কে? অম্লক্ষারের ভারসাম্যও কিন্তু আমাদের কিডনি করতেছে। এরপরে আসো কি বলছে, একটা উদ্দীপক দেওয়া আছে। তুলি তার জীববিজ্ঞান বই পড়ে জানতে পারলো মানবদেহে শিমের বিচি আকৃতির এবং লালচে রঙের এক বিশেষ ধরনের অঙ্গ আছে। এখন শিমের বিচি আকৃতি, শিমের বিচি কেমন দেখতে বলো তো? এরকম না? কিডনিও দেখতে এরকম, এই যে কিডনি বিনস ওগুলা তো পুরা হুবহু দেখতে এরকমই। সেক্ষেত্রে এই যে শিমের বিচি আকৃতির অঙ্গটা, এই যে শিমের বিচি আকৃতির অঙ্গটা, এটা লালচে রঙের। হ্যাঁ, অবশ্যই লালচে খয়েরি। এই অঙ্গটা কোন কাজ করে? কাজ জিজ্ঞেস করছে। এটা কি হরমোন নিঃসরণ করে? না। হরমোন নিঃসরণের জন্য আমাদের আছে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি আছে। কার্বন ডাইঅক্সাইড না, কার্বন ডাইঅক্সাইড তো এখানে কিডনির সাথে কোনো কাজ নেই। গ্লুকোজ সঞ্চয় করে না, গ্লুকোজ সঞ্চয় করে হচ্ছে আমাদের যকৃৎ। সেক্ষেত্রে মূত্র উৎপাদন, ইয়াস, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে বের করে দেওয়ার জন্য মূত্র উৎপাদনের কাজটা করে হচ্ছে এই কিডনিটা, শিমের বিচি আকৃতির লালচে রঙের এই অর্গানটা। এরপরে উক্ত অঙ্গটি হঠাৎ অকেজো হয়ে যাওয়া, অকেজো বা বিকল হয়ে যাওয়া। হঠাৎ বিকল হয়ে যাওয়ার কি কি কারণ আছে দেখো তো। যদি তুমি মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত হও, হ্যাঁ মারাত্মক ডায়রিয়া হলে কিন্তু কিডনি নষ্ট হয়ে যাইতে পারে।
তারপরে হচ্ছে ডায়াবেটিক্স, না ডায়াবেটিক্সের সাথে এটার সম্পর্ক নাই। অতিরিক্ত রক্তক্ষরণ, হ্যাঁ অতিরিক্ত রক্তক্ষরণ কিডনি বিকল হয়ে যাওয়ার একটা কারণ। তাহলে 1 আর 3 নাম্বারটা এখানে আমি সঠিক বলতে পারতেছি। এরপরে চলো, একটা কিডনির চিত্র দিয়ে দেওয়া আছে তাই না, কিডনি এ চিহ্নিত অংশটা হচ্ছে আমার কিডনি। এখন এইখানে এর কাজ কোনটা? এর কাজ রক্ত সঞ্চালন করা, না রক্ত সঞ্চালন তো হার্ট করে। তারপরে গ্লুকোজ নিয়ন্ত্রণ করা, না গ্লুকোজ নিয়ন্ত্রণ তো যকৃৎ করতেছে। অ্যান্টিবডি উৎপাদন তো সে তো রক্তকণিকা করতেছে। সেক্ষেত্রে রক্ত বিশুদ্ধ করার কাজটা করে হচ্ছে কিডনি। কিভাবে? রক্ত থেকে বর্জ্য পদার্থগুলো ছেঁকে আলাদা করে, ওই আলাদা বর্জ্য পদার্থগুলো মূত্রের মাধ্যমে বের করে দেয়। শিশুদের যদি টনসিল এবং খোসপাঁচড়া থেকে থাকে যদি, সেক্ষেত্রে কোন রোগটা হইতে পারে? শিশুদের টনসিল এবং খোসপাঁচড়া থেকে আক্রান্ত হইতে পারে হচ্ছে আমাদের কিডনি। খোসপাঁচড়াতে যে জীবাণুটা থাকতেছে, ওই জীবাণু টনসিল আমাদের এখানে অবস্থান করতেছে দেহের অভ্যন্তরে। এই জীবাণু যদি কোনোভাবে রক্তের মাধ্যমে মিশে যে কিডনি পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে কিডনিও আক্রান্ত হয়ে যেতে পারে। তাহলে টনসিল খোসপাঁচড়ার ওই জীবাণুগুলা যদি কিডনি পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে কিডনি আক্রান্ত হইতে আমরা দেখি। তাহলে এই জায়গাটায় দেখো এই এমসিকিউগুলো আমরা সমাধান করলাম। সহজ না? আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।